বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমরা সবাই জানো, বর্তমানে কোভিড-19 রোগের কারণে পৃথিবীব্যাপী লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। তোমাদের নিরাপত্তার স্বার্থে বর্তমানে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। এতে তোমাদের ক্লাসের যে ক্ষতি হচ্ছে তা কিছুটা লাঘব করার জন্য বর্তমানে অনলাইন ক্লাস ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে আমার এই আয়োজন। আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা কিছুটা হলে উপকৃত হবে। আমি জান্নাতুল নাইম চৌধুরী, প্রভাষক অর্থনীতি বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে আমি মাস্টার্স শেষ পর্বের সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করব। সামষ্টিক অর্থনীতির একটা অধ্যায় হচ্ছে ভূকু সঞ্চয় অপেক্ষক। এই ভূকু সঞ্চয় অপেক্ষকের কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে ভূক অপেক্ষক বা ভূক প্রবণতা কি, স্বয়ংভূত ভূক, পরিচিত ভূক, স্বল্পকালীন ভূক অপেক্ষক কি এবং স্বল্পকালীন ভূক অপেক্ষকের বৈশিষ্ট্যসমূহ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আসো শুরু করা যাক। প্রথমে আসো ভূক অপেক্ষক বা ভূক প্রবণতা কি। ভূক অপেক্ষক কি জানতে হলে আমাদেরকে অবশ্যই ভূক সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি আশা করি তোমরা সবাই ভূক কাকে বলে বলতে পারবে। আমরা জানি পণ্য সামগ্রী ও সেবা ব্যবহারের মাধ্যমে উপযোগ লাভ করাকে সাধারণত ভূক বলা হয়। কিন্তু সামষ্টিক অর্থনীতিতে ভূক বলতে মূলত সামগ্রিক ভূক ব্যয়কে বোঝায়। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট এলাকার বা কোনো একটি নির্দিষ্ট দেশের সমস্ত জনগণের ভূক ব্যয়কে সামষ্টিক অর্থনীতিতে ভূক ব্যয় বলা হয়। মানুষের ভূক ব্যয় তার আয়, রুচি, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি বহু বিষয় দ্বারা প্রভাবিত হয়। তবে সামষ্টিক অর্থনীতিতে আয়ের সাথে ভূক ব্যয়ের সম্পর্ককে সাধারণত ভূক অপেক্ষক বা ভূক প্রবণতা বলা হয়। অর্থাৎ শুধুমাত্র আয়ের সাথে ভূক ব্যয়ের যে সম্পর্ক বিরাজ করে সেই সম্পর্কটাকে বলা হচ্ছে ভূক অপেক্ষক বা ভূক প্রবণতা। ভোক্তার আয়ের সাথে ভূক ব্যয়ের একটি ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। ভোক্তার আয় বাড়লে ভূক ব্যয় বাড়ে, আবার আয় কমলে ভূক ব্যয় কমে। তবে আয় যে হারে বাড়ে ভূক ব্যয় সে হারে বাড়ে না, বরং তার চেয়ে কম হারে বাড়ে। ভোক্তার আয়ের সাথে এই ধরনের সম্পর্ককে তথা ধনাত্মক সম্পর্কটাকে যখন আমরা গাণিতিকভাবে প্রকাশ করব তখন তাকেই বলা হচ্ছে ভূক অপেক্ষক। অর্থাৎ আয় এবং ভোগের মধ্যে যে সম্পর্ক সেটা যদি আমরা একটা গাণিতিকভাবে প্রকাশ করি সেটাকে বলা হচ্ছে ভূক অপেক্ষক। তাহলে দেখি আমরা ভূক অপেক্ষক একটু গাণিতিকভাবে প্রকাশ করে দেখি কেমন। ভূক অপেক্ষক দেখো, এখানে ভূক অপেক্ষক সি সমান ফাংশন অফ ওয়াই সমান এ প্লাস বি ওয়াই। এখানে সি হচ্ছে ভূক, ওয়াই হচ্ছে আয়, এ হচ্ছে স্বয়ংভূত ভূক, বি হচ্ছে প্রান্তিক ভূক প্রবণতা, আর এই ওয়াইটা হচ্ছে আয়। অর্থাৎ আয়ের উপর ভিত্তি করে ভূক ব্যয়টা পরিবর্তিত হবে। এখানে আয়টা হচ্ছে স্বাধীন চলক এবং ওয়াইটা হচ্ছে স্বাধীন চলক এবং সিটা হচ্ছে অধীন চলক। এই অপেক্ষকের মধ্যে বি এর মান হচ্ছে 0 থেকে বড় হবে এবং 1 থেকে ছোট হবে। এর অর্থ হলো প্রান্তিক ভূক প্রবণতা ধনাত্মক হলেও এর মান 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। ফলে আয় যে হারে বৃদ্ধি পায় ভূক ব্যয় তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, আমরা বলতে পারি। এখন বিষয়টাকে যদি আমরা চিত্রের সাহায্যে উপস্থাপন করি তাহলে দেখো, চিত্রে ও এক্স এবং ও ওয়াই অক্ষে যথাক্রমে আমরা আয় এবং ভূক ব্যয় দেখালাম। এখানে সি, এই রেখাটা সি সমান এ প্লাস বি ওয়াই একটি স্বল্পকালীন ভূক অপেক্ষক রেখা নির্দেশ করে। এই রেখাটা হচ্ছে এখানে লম্ব অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে। এই ও এ পরিমাণ, এটাই হচ্ছে স্বয়ংভূত ভূক। তারপর দেখো এখানে ওয়াই যখন অর্থাৎ আয় যখন ব্যক্তির আয় যখন 0 তখন হচ্ছে ব্যক্তির ভূক
ভোগ ব্যয় হচ্ছে ও এ, এটাই হচ্ছে স্বয়ংভূত ভোগ। আই যখন y1 হয় তখন ব্যক্তির ভোগ হয় ও c1। আবার আয় বৃদ্ধি পেয়ে যখন y2 হয় তখন ব্যক্তির ভোগ বৃদ্ধি পেয়ে হয় c2। এক্ষেত্রে ডেল্টা y সমান y1 y2 এবং ডেল্টা c সমান c1 c2, অর্থাৎ এটা হচ্ছে ভোগের পরিবর্তন আর এটা হচ্ছে আয়ের পরিবর্তন। y1 y2 পরিমাণ আয়ের পরিবর্তন দ্বারা ভোগের পরিবর্তন হচ্ছে c1 c2। চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি y1 y2 গ্রেটার দেন c1 c2, অর্থাৎ c1 c2 বাই y1 y2 লেস দেন 1 বলতে পারি আমরা, যেহেতু y1 y2 বড় এবং c1 c2 ছোট। চিত্র অনুসারে দেখো, ভূরেখার ডাল ধনাত্মক হলেও তা একের চেয়ে কম হয়। ডাল বলতে আমরা বুঝি ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, অর্থাৎ লম্ব বাই ভূমি সমান ঢাল। এখানে ভোগের পরিবর্তনকে যদি আমরা আয়ের পরিবর্তন দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি ঢাল বি, যেটাকে আমরা বলতেছি এমপিসি, অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা, যেটা ধনাত্মক হলেও একের চেয়ে কম হচ্ছে। এর অর্থ হলো আয় বৃদ্ধির সাথে সাথে ভোগ ব্যয় বৃদ্ধি পায়। আয় বৃদ্ধির সাথে সাথে ভোগ ব্যয় বৃদ্ধি পায়, তবে আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় সে হারে বাড়ে না, তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। এখন আসো, আয়ের উপর নির্ভরশীলতার দৃষ্টিকোণ থেকে ভোগ ব্যয়কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যেমন 1 নম্বর হচ্ছে স্বয়ংভূত ভোগ, যেটাকে ইংরেজিতে বলা হয় অটোনমাস কনজাম্পশন, এবং 2 নম্বর হচ্ছে প্ররোচিত ভোগ, যেটাকে বলা হয় ইনডিউসড কনজাম্পশন। এখন আসে স্বয়ংভূত ভোগ কী বা কাকে বলে। যে ভোগ ব্যয় আয়ের পরিবর্তন দ্বারা প্রভাবিত হয় না তাকেই স্বয়ংভূত ভোগ বলা হয়, অর্থাৎ আয় বাড়লে কিংবা কমলে, এমনকি শূন্য আয়েও একটি নির্দিষ্ট পরিমাণ ভোগ ব্যয় বজায় থাকে, তাকেই স্বয়ংভূত ভোগ বলা হয়। আর পক্ষান্তরে প্ররোচিত ভোগ হচ্ছে আয়ের পরিবর্তন দ্বারা যে ভোগ ব্যয় প্রভাবিত হয় তাকেই প্ররোচিত ভোগ বলা হয়। এক্ষেত্রে আয় বাড়লে বা কমলে ভোগ ব্যয় যথাক্রমে বাড়ে বা কমে। এখন আসো বিষয়টাকে আমরা এই দুটো বিষয়কে আমরা চিত্রের সাহায্যে যদি দেখাই তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো ক চিত্রে আমরা স্বয়ংভূত ভোগ দেখালাম। এখানে ভূমি এবং লম্বকে যথাক্রমে আয় এবং ভোগ নির্দেশ করে। সি এ রেখা হচ্ছে স্বয়ংভূত ভোগ রেখা নির্দেশ করে। এখানে উসি হলো নির্দিষ্ট পরিমাণ স্বয়ংভূত ভোগ, যা আয় বাড়লে বা কমলে এই ভোগের কোনো পরিবর্তন হয় না, এমনকি শূন্য আয়েও এই ভোগ ব্যয় বজায় থাকে। এই কারণে সিসিএ রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, অর্থাৎ আয়ের বৃদ্ধি বা কমানোর জন্য এই রেখা কোনো পরিবর্তন হয় না, এটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এর পরের চিত্রে আসো, খ চিত্রে হচ্ছে ঠিকই আমরা ভূমি এবং লম্বকে আয় এবং সি দেখালাম ভোগ। এখানে সিআই রেখাটা হচ্ছে প্ররোচিত ভোগ রেখা। এই রেখা দ্বারা আয়ের সাথে ভোগের ধনাত্মক সম্পর্ক নির্দেশ করছে, যা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, অর্থাৎ আয় বাড়লে বা কমলে ভোগ ব্যয় যথাক্রমে বাড়ে বা কমে। এখন এখান থেকে তোমাদের কাজ হলো তোমরা স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগ এর পার্থক্যটা বই থেকে শিখে নিবা। তোমরা চাইলে এখান থেকে বেশ কয়েকটা পার্থক্য লিখে ফেলতে পারো। আমি কয়েকটা পার্থক্য তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। তোমরা যদি পার্থক্য লিখতে যাও প্রথমে লিখতে পারো স্বয়ংভূত ভোগ কাকে বলে, প্ররোচিত ভোগ কাকে বলে। এরপরের পয়েন্টে লিখতে পারো স্বয়ংভূত ভোগ আয়ের উপর আয়ের পরিবর্তন দ্বারা প্রভাবিত হয় না, পক্ষান্তরে প্ররোচিত ভোগ আয়ের পরিবর্তন দ্বারা প্রভাবিত হয়। এরপরের পয়েন্টে লিখতে পারো স্বয়ংভূত ভোগের বেলায় আয় ও ভোগের পরিবর্তনের অনুপাত 0, অর্থাৎ ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই সমান 0, কিন্তু প্ররোচিত ভোগের বেলায় আয় ও ভোগের পরিবর্তনের অনুপাত ধনাত্মক, অর্থাৎ ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই গ্রেটার দেন 0।
এরপরের পার্থক্য লিখতে পারো, স্বয়ংভূত ভূরেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, পক্ষান্তরে প্ররোচিত ভূরেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। এরপরে পার্থক্য লিখতে পারো, স্বল্পমেয়াদে স্বয়ংভূত ভূ এবং প্ররোচিত ভূ উভয়ই বজায় থাকে, পক্ষান্তরে দীর্ঘমেয়াদে শুধুমাত্র প্ররোচিত ভূগের অস্তিত্ব থাকে, এখানে কোনো স্বয়ংভূত ভূগের অস্তিত্ব থাকে না। এভাবে তোমরা পার্থক্যটা লিখে ফেলতে পারো। এরপরে আসো, সময়ের ভিত্তিতে দুই ধরনের ভূকপেক্ষক পাওয়া যায়, যথা 1 নম্বর হচ্ছে স্বল্পকালীন ভূকপেক্ষক, 2 নম্বর হচ্ছে দীর্ঘকালীন ভূকপেক্ষক। স্বল্পকালীন ভূকপেক্ষকটা কি? স্বল্পমেয়াদে আয় ও ভূব্যয়ের মধ্যে যে কার্যকরী সম্পর্ক বিরাজ করে তাকেই স্বল্পকালীন ভূকপেক্ষক বলা হয়। এখানে স্বল্পকাল বলতে কোনো নির্দিষ্ট সময়কালকে বোঝায় না। অর্থনীতিতে স্বল্পকাল বলতে এমন একটি সময়কে বোঝায় যে সময়ের মধ্যে কার্যকরী উপাদানগুলোর মধ্যে কিছু উপাদান স্থির থাকবে এবং কিছু উপাদান পরিবর্তনশীল থাকবে, সেই সময়টাকে বলা হয় স্বল্পকাল। সুতরাং আমরা বলতে পারি, যে সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ ভোগ তথা স্বয়ংভূত ভোগ বজায় থাকে, সে সময়ের আয় ও ভোগ ব্যয়ের সম্পর্ককে স্বল্পকালীন ভূকপেক্ষক বলা হয়। আমরা যদি একটি কাল্পনিক স্বল্পকালীন ভূকপেক্ষক চিন্তা করি, সেক্ষেত্রে হবে সি সমান এ প্লাস বিওয়াই। এখানে সি হচ্ছে ভোগ ব্যয়, এ হচ্ছে স্বয়ংভূত ভোগ, বি হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা এবং ওয়াই হচ্ছে আয়। উপরের সমীকরণে যদি আমরা একটা কাল্পনিক সংখ্যা বসাই, তাহলে পাবো সি সমান 50 প্লাস 0.5 ওয়াই। এটাই আমরা কাল্পনিক সংখ্যা বসিয়ে একটা সমীকরণ পেলাম। এখন এই সমীকরণ থেকে আমরা যদি একটা সূচি তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমরা পাবো, আমরা এখানে দুইটা কলাম লিখব। প্রথম কলাম থাকবে আই ওয়াই এবং দ্বিতীয় কলামে থাকবে ভোগ সি। ওয়াইটা হচ্ছে স্বাধীন চলক এবং ভোগটা হচ্ছে অধীন চলক। এই চলকের উপর ভিত্তি করে এই চলকের মান পরিবর্তিত হবে। এখন আমরা এই কাল্পনিক সমীকরণে যদি ওয়াই এর মানগুলো বসাই, সেক্ষেত্রে আমরা সি এর মান পাবো। আমরা যদি ওয়াই এর মান 0 বসাই, সেক্ষেত্রে সি এর মান পাবো 50। এটাই হচ্ছে 0 আইয়ে ব্যক্তির ভোগ, যেটাকে আমরা বলছি স্বয়ংভূত ভোগ। আয় যখন 100 হবে, অর্থাৎ ওয়াই এর মান যখন 100, তখন আমরা ভোগ ব্যয় পাচ্ছি সি সমান 100। আর ওয়াই এর মান যখন 200 বসাবো, তখন আমরা ভোগ ব্যয় পাচ্ছি 150। এই সূচি থেকে আমরা দেখতে পাচ্ছি আয় বৃদ্ধির সাথে সাথে ভোগ ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তবে আয় যে হারে বৃদ্ধি পাচ্ছে ভোগ ব্যয় সেই হারে বৃদ্ধি পাচ্ছে না, তার চেয়ে কম হারে বৃদ্ধি পাচ্ছে। এই সূচিটাকে যদি আমরা একটা চিত্রে রূপান্তর করি, তাহলে দেখো আমরা স্বল্পকালীন ভূরেখা পেয়ে যাব। চিত্রে দেখো, নিচের চিত্রে ভূমি এবং লম্ব অক্ষে আয় এবং ভোগ ব্যয় দেখানো হলো। এখান থেকে দেখো চিত্রে হচ্ছে আয় 0 আয়ে ব্যক্তির আয় যখন 0, তখন ব্যক্তির ভোগ ব্যয় হচ্ছে 50। আয় 100 এবং 200 হলে ব্যক্তির ভোগ ব্যয় যথাক্রমে বৃদ্ধি পেয়ে 100 এবং 150 হচ্ছে। এখন এই তিনটা সংযোগ বিন্দু, যেমন এ বি সি, আমরা তিনটা সংযোগ বিন্দু পাবো। এই তিনটা সংযোগ বিন্দু যদি আমরা যোগ করি, তাহলে আমরা এই সি সমান 50 প্লাস 0.5 ওয়াই একটা স্বল্পকালীন ভূরেখা পেয়ে যাব, যে রেখাটা হচ্ছে মূল বিন্দুর উপর থেকে উঠবে এবং বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে। এটাই হচ্ছে স্বল্পকালীন ভূকপেক্ষকের বা ভূরেখার বৈশিষ্ট্য। আচ্ছা, এখন আসলে স্বল্পকালীন ভূকপেক্ষকের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। পরীক্ষা যদি আসে স্বল্পকালীন ভূকপেক্ষকের বৈশিষ্ট্য লিখো, সেক্ষেত্রে তোমরা কি কি লিখবা? দেখো, প্রথমে 1 নম্বরে লিখতে পারো, স্বল্পকালে আয় 0 হলেও ভোগ ব্যয় 0 হয় না, স্বয়ংভূত ভোগ বজায় থাকে। অর্থাৎ
দেখো চিত্রে আমরা যখন আয় শূন্য তখন ব্যক্তি একটা নির্দিষ্ট পরিমাণ ভোগ ব্যয় বজায় রেখেছি, এটাই হচ্ছে স্বয়ংভূত ভোগ এবং যেটার অস্তিত্ব শুধুমাত্র স্বল্পকালে থাকে। 2 নম্বরে লিখতে পারি আমরা স্বল্পকালীন ভোগ রেখা মূল বিন্দুর উপর থেকে উৎপত্তি হয় এবং তা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। 3 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আমরা লিখতে পারি স্বল্পকালীন ভোগ অপেক্ষক একটি লিনিয়ার অপেক্ষক। অর্থাৎ দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কেন লিনিয়ার অপেক্ষক হচ্ছে। স্বল্পকালীন ভোগ রেখা সি সমান a প্লাস by, এখানে সি এবং ওয়াই এর পাওয়ার 1, অর্থাৎ ওয়াই যে হারে পরিবর্তন হবে ভোগ ব্যয় ঠিক সেই হারে পরিবর্তন হবে। এই কারণে এই সমীকরণটাকে বলা হচ্ছে, এই অপেক্ষকটাকে বলা হচ্ছে লিনিয়ার অপেক্ষক। 4 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আমরা লিখতে পারি স্বল্পকালীন ভোগ অপেক্ষক আয় এর সাথে ভোগ ব্যয়ের ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ আয় বাড়লে ভোগ ব্যয় বৃদ্ধি পায় এবং আয় কমলে ভোগ ব্যয় কমে। এই কারণেই বলা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষকে আয় এর সাথে ভোগ ব্যয়ের ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। 5 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আমরা লিখতে পারি স্বল্পকালীন ভোগ অপেক্ষকের গড় ভোগ প্রবণতা এপিসি পরিবর্তনশীল। অর্থাৎ আয়ের পরিবর্তনের সাথে সাথে এপিসি এর মান পরিবর্তিত হয়। এপিসি সম্পর্কে আমরা তোমাদেরকে এর পরবর্তী ক্লাসে আলোচনা করব, এপিসি এবং এমপিসি সম্পর্কে। দেখো 6 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আমরা লিখতে পারি স্বল্পকালীন ভোগ অপেক্ষকের এপিসি গ্রেটার দেন এমপিসি হয়। অর্থাৎ গড় ভোগ প্রবণতা প্রান্তিক ভোগ প্রবণতার চেয়ে বেশি হয়। যেমন দেখো স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি সমান a প্লাস by থেকে যদি আমরা এপিসি এবং এমপিসি এর মান বের করি তাহলে কি পাচ্ছি আমরা? এপিসি বের করার সূত্র হচ্ছে সি বাই ওয়াই, অর্থাৎ ভোগকে যদি আয় দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা এপিসি বা গড় ভোগ প্রবণতা পাবো। এখন সি এর মান যদি আমরা বসাই a প্লাস by, যদি ওয়াই দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি a বাই ওয়াই প্লাস বি। এদিকে দেখো যদি এমপিসি, এখান থেকে যদি আমরা এমপিসি বের করতে চাই বা প্রান্তিক ভোগ প্রবণতা বের করতে চাই তাহলে আমরা পাচ্ছি প্রান্তিক ভোগ প্রবণতা বের করার সূত্র হচ্ছে ডিসি বাই ডিওয়াই। অর্থাৎ সিকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এমপিসি পাবো। এই সমীকরণটাকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাচ্ছি বি। তাহলে এমপিসি এর মান পেলাম বি এবং এপিসি এর মান পেলাম a বাই ওয়াই প্লাস বি। যেহেতু a বাই ওয়াই গ্রেটার দেন 0 অর্থাৎ ধনাত্মক, সেহেতু আমরা বলতে পারি এপিসি গ্রেটার দেন এমপিসি। এরপরে বৈশিষ্ট্য দেখো আমরা লিখতে পারি স্বল্পকালে এপিসি ওঠানামা করলেও এমপিসি স্থির থাকে। অর্থাৎ স্বল্পকালীন ভোগ অপেক্ষকে এপিসিটা ওঠানামা করে, অর্থাৎ আয় বৃদ্ধির সাথে সাথে এপিসি বাড়ে বা কমে এবং ওঠানামা করে, কিন্তু এমপিসিটা সবসময় স্থির থাকে। আজকে এই পর্যন্তই থাক। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো নতুন টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।